হংসেশ্বরী নমস্কার। মন্দিরে সুমন গুপ্তর লেখা থেকেই আমি যতটা জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। উনি বলছেন যে হংসেশ্বরী মন্দির দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন উনি। কি অপূর্ব নির্মাণ শৈলী! আর গর্ভগৃহে দেবী হংসেশ্বরীকে দর্শন করে মুগ্ধতার মাত্রা আরও বেড়ে যাবে। তবে আজ থেকে মোটামুটি 50 বছর আগে এই মন্দির প্রাঙ্গণের সার্বিক চেহারা কিন্তু এখনের মতো ছিল না। আগাছায় ভর্তি ছিল আশপাশের কিছু কিছু জায়গা। মন্দিরের মিনারগুলির অযত্নের ছাপ ছিল স্পষ্ট। অবশ্য শান্ত গ্রাম্য পরিবেশে এত সুন্দর এক মাতৃমন্দির হৃদয় চিরস্থায়ী ছাপ রেখে দেবে। কেন্দ্রীয় সরকার এই মন্দিরকে হেরিটেজ ঘোষণা করার পর থেকে এর যাবতীয় পারিপার্শ্বিক অবস্থার আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। এই প্রাচীন দেবালয় সুষ্ঠুভাবে দেখাশোনার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে সৌন্দর্যায়ন, নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি সবকিছুই কেন্দ্রীয় সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বের মধ্যে পড়ে। হংসেশ্বরী মন্দির নতুনভাবে সেজে উঠেছে। ফিরে যাই সুদূর অতীতে। 1673 খ্রিস্টাব্দ। জমিদার রামেশ্বর রায়ের মনে আনন্দের শেষ নেই। দুটো কারণ ছিল এর পিছনে। প্রথমত, সম্রাট ঔরঙ্গজেব তাকে রাজা উপাধি দিয়েছেন। দ্বিতীয়ত, হুগলি জেলার গঙ্গার ধারে প্রচুর জমিজমা সম্রাটের কাছ থেকে উপঢৌকন পেয়েছেন রাজা রামেশ্বর রায়। পাটুলি থেকে পাত্তারি গুটিয়ে সোজা প্রাচীন সপ্তগ্রামের প্রধান নগর বংশবাটিতে সপরিবারে উপস্থিত হলেন। সেই বংশবাটি কালক্রমে বাঁশবেড়িয়া নামে পরিচিত হয়। তারই বংশধর রাজা নৃসিংহদেব রায়। নৃসিংহদেবের সঙ্গে হংসেশ্বরী মন্দিরের কী সম্পর্ক? এবার সেই প্রসঙ্গেই আসছি। মাতৃভক্ত নৃসিংহদেবের ছোটবেলা থেকে দেবদ্বিজে ভক্তি। তার মায়ের নাম রানী হংসেশ্বরী। নৃসিংহদেব তন্ত্র সাধনার প্রতি ক্রমশ আকৃষ্ট হন। তন্ত্রসিদ্ধ সাধকদের সংস্পর্শে এসে নানা তান্ত্রিক ক্রিয়াকলাপে পারঙ্গম হয়ে ওঠেন নৃসিংহদেব। 1802 খ্রিস্টাব্দে নৃসিংহদেব মারা যান। তখন মন্দিরের দ্বিতীয় তলও পুরো তৈরি হয়নি। রাজা নৃসিংহদেবের স্বপ্নের এই মন্দিরের নির্মাণ কাজ কি চিরতরে বন্ধ হয়ে যাবে? সেই আশঙ্কায় প্রমাদ গোনেন প্রজারা। নৃসিংহদেবের ছোট রানী শঙ্করী দেবী ছিলেন একজন তেজস্বিনী মহিলা, ধার্মিক ও ব্যক্তিত্ব সম্পন্না। স্বামীর অসম্পূর্ণ কাজ কিছুতেই বন্ধ হতে দেওয়া যাবে না, বরং যত দ্রুত সম্ভব তা শেষ করতে হবে। ছোট রানী সমস্ত দায় দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হন। নানান বাধা বিঘ্ন পেরিয়ে 1814 খ্রিস্টাব্দে মন্দিরের পুরো নির্মাণ কাজ শেষ হয়। তারপর দেবীমাতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ কাজ যথোচিত মর্যাদার সঙ্গে সুসম্পন্ন হয়। হংসেশ্বরী মন্দির তার অনন্য রত্ন স্থাপত্যের জন্য সুপরিচিত। প্রায় 70 ফুট উঁচু দৃষ্টিনন্দন অভিনব এই দেবালয়ের 13টি মিনার বা রত্ন উজ্জ্বল প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো।
উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এনে মন্দির নির্মাণের কাজে ব্যবহার করা হয়। তখনকার দিনের হিসেবে 5 লক্ষ টাকা খরচ হয়েছিল এই নির্মাণ কাজে। মন্দিরের মুখোমুখি দাঁড়ালে পাশেই বাদিকে বাসুদেব মন্দির। প্রাচীন এই দেবালয়ে অপূর্ব টেরাকোটার কাজ দেখতে পাবেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন শ্রী শ্রী হংসেশ্বরী দেবীকে গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়। 210 বছর আগে দেবীমাতার এই প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে গোটা বংশবাটি আনন্দমুখর হয়ে ওঠে। নিমকাঠের চতুর্ভুজ মূর্তি। এই অতুলনীয় মূর্তি নির্মাণের পিছনেও কিন্তু একটা কাহিনী আছে। হংসেশ্বরী মন্দিরের অন্যতম পূজারী বসন্ত চট্টোপাধ্যায় বললেন, রাজা নৃসিংহদেব স্বপ্নাদেশ পান গঙ্গায় ভেসে আসবে বিশাল বড় এক নিম গাছের গুঁড়ি। সেই গুঁড়ি থেকে মাতৃমূর্তি নির্মাণ করতে হবে। সত্যি একদিন নদীর স্রোতে ভেসে এলো সেই নিমকাঠ, যা থেকে হংসেশ্বরী মায়ের মূর্তি তৈরি করা হয়। মূর্তিতে কোনো জোড়া নেই। দেবী হংসেশ্বরীর গায়ের রং নীলাভ। শিব ও শক্তি একসঙ্গে বিরাজমান গর্ভগৃহে। শিব এখানে সদাশিব। যে বেদির উপর মা রয়েছেন সেটি পঞ্চমুণ্ডির আসন। সহস্রদল নীলাভ পাপড়ি একটি পদ্মফুল। মেঝে থেকে অনেকটা উঁচুতে এই পদ্মফুলের বেদি। নীল পদ্মের উপর অষ্টপাপড়ি বিশিষ্ট রক্তবর্ণ আরেকটি পদ্ম। এর উপর গোলাকৃতি একটি পাথরখণ্ডে ত্রিভুজাকৃতি এক ক্ষেত্র, যার ভেতরে শায়িত শ্বেতপাথরের মহাকাল। তার হৃদয় থেকে পদ্মফুলের একটি ডাঁটি বেরিয়েছে। সেই পদ্মে রক্তবর্ণ 12টি পাপড়ি। আর এই পদ্মাসনে উপবিষ্ট দেবীমাতা হংসেশ্বরী। দেবীর বাম শ্রীচরণ তার ডান উরুর উপর রয়েছে। ডান পা ঝুলিয়ে রেখেছেন। হংসেশ্বরী মাতার উপরের বাম হাতে শানিত তরবারি। আসুরিক শক্তিকে চিরতরে বিনষ্ট করতে এই তরবারি যথেষ্ট। নিচের বাম হাতে অসুর মুণ্ড, আর উপরের ডান হাতে অভয় মুদ্রা, আর নিচের ডান হাতে বড় মুদ্রা। মায়ের শ্রীমুখে মৃদু হাসি। সিঁথিতে সিঁদুর ও রূপোর টিকলি। ডাগর দু নয়নে করুণাময়ী মাতৃরূপ। নাসিকায় হিরে বসানো দামি নোলক, হাতে শাখা চুড়ি, শ্রীঅঙ্গে দামি রেশম বস্ত্রে আবৃত। ঘোমটা দেওয়া মায়ের সব মিলিয়ে এক গৃহবধূর রূপ। আপনার আমার সাধারণ বাড়ির মায়েরই মতো। নৃসিংহদেব মাতৃমূর্তির চূড়ান্ত রূপ দেখে গিয়েছিলেন, তবে হঠাৎ তার মৃত্যু হওয়ায় অসম্পূর্ণ মন্দিরে এই মূর্তি প্রতিষ্ঠার কাজ তখন সম্ভব হয়নি। অন্য জায়গায় মূর্তি রেখে পুজো অর্চনা হতো। মন্দির নির্মাণ শেষ হওয়ার পর গর্ভগৃহে হংসেশ্বরী মাতার মূর্তি প্রতিষ্ঠার কাজ রানী শঙ্করীর উদ্যোগেই সুসম্পন্ন হয়। তন্ত্রশাস্ত্রকে অগ্রাধিকার দিয়ে মূর্তি প্রতিষ্ঠা করা হলেও হংসেশ্বরী মাতার পূজা কিন্তু বছরে 364 দিনই দক্ষিণাকালীর পূজার মন্ত্রেই করা হয়। শুধু কালী পূজার রাতেই তন্ত্রমতে মায়ের পুজো হয়। মা হয়ে ওঠেন রাজরাজেশ্বরী। আগে সকাল 6টায় মন্দির খোলা হতো। করোনার পর থেকে সকাল 7টায় মন্দির খোলে। তারপর দুপুর 12:30 পর্যন্ত ভক্তদের পুজো। মায়ের নিত্য পুজো হয় সকাল 10টায়। ফল, জল, মিষ্টি এইসব নৈবেদ্য দেওয়া হয়। হংসেশ্বরী মাতাকে 12:30টার পর অন্নভোগ নিবেদন করা হয়।
তারপর ৪৫ মিনিট গর্ভগৃহ বন্ধ থাকে। পুরো শীতকালটা অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের খিচুড়ি ভোগ হয় রোজ। কালী পুজোর দিন ছাগ বলির পর সেই মাংস নিবেদন করা হতো, যা ছিল মহাপ্রসাদ। ২০২৩ সাল থেকে এই বলি প্রথা তুলে দেওয়া হয়। আর হংসেশ্বরী মায়ের ভোগে কিন্তু রোজই মাছ, পায়েস, সুজি, ভাজা এই সমস্ত দেওয়া হয়। হঠাৎ এতদিনের বলি প্রথা বন্ধ হওয়ার কারণ হচ্ছে হংসেশ্বরী মন্দিরের প্রায় ৯৯ বিঘা জমির উপর গড়ে উঠেছে মন্দির ও জমির ৩ জন শরিক। প্রধান শরিক ছিলেন ধ্রুবেন্দ্র দেবরায়। তিনি বলেছিলেন যে তিনি যতদিন বাঁচবে বলি বন্ধ করা যাবে না। তিনি মারা যাওয়ার কয়েক বছর পরই বলি প্রথা বন্ধ হয়। ধ্রুবেন্দ্রবাবু বাঁশবেড়িয়ায় থাকতেন আর অন্য ২ জন শরিক কলকাতায় থাকতেন। তারা মন্দিরের ব্যাপারে অতটাও মাথা ঘামাতেন না। দুপুর ১:৩০ নাগাদ যাত্রীদের দর্শনের জন্য মায়ের গর্ভগৃহের দরজা আবার খোলা হয়। বিকেল ৪টে পর্যন্ত হংসেশ্বরী মাতাকে শুধু দর্শন করা যায়, পুজো দেওয়া যায় না। মায়ের সামনে কেউ যদি বসে থাকতে চান পারবেন। বিকেল ৪টে থেকে আবার পুজো শুরু। শীতকাল জুড়ে প্রচুর মানুষ হংসেশ্বরী মন্দিরে আসেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভক্তদের পুজো দেওয়ার সুযোগ আরও ১ ঘন্টা আগে অর্থাৎ বেলা ৩টে থেকে শুরু হয়। মোটামুটি সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত পুজো দেওয়া যায়, তারপর সন্ধ্যারতি। গ্রীষ্মকালে সন্ধ্যারতি শুরু ৬:৩০, পৌনে ৭টায়। শনি, মঙ্গল ও রোববার যাত্রী ভিড়ের জন্য মন্দির বন্ধ করতে রাত ৯:৩০, ১০টাও হয়ে যায়। দূর দূরান্ত থেকে ভক্তরা এলে তাদের ফেরানো হয় না। সন্ধ্যারতির পর শুধু মাতৃদর্শন, পুজো নয়। আরতি শেষ হলে হংসেশ্বরী মাকে লুচি, হালুয়া ভোগ দেওয়া হয়, কোনোদিন নারকেল মিষ্টি। এরপর আর কোনো ভোগ দেওয়া হয় না। সবশেষে মাকে শয়ন দেওয়া হয়। যাত্রীরাও ইচ্ছা হলে মায়ের প্রসাদ পেতে পারেন। অবশ্য তার জন্য ৫০ টাকার কুপন কাটতে হবে। প্রতিদিন ৩৫ থেকে ৪০ জনের বেশি যাত্রীকে কুপন দেওয়া হয় না। বড় উৎসবে ৬০-৭০ জন প্রসাদ পেতে পারেন। মায়ের আলাদা রান্নাঘর, ভক্তদের জন্য রান্নাঘর আলাদা। মহিলারাও রান্নাঘরে কাজ করেন। যেহেতু রাজবাড়ির জমি জায়গা, ওই পরিবারের তরফ থেকে মন্দিরের পেছনের জমি লিজ দেওয়া হয়েছে। সেখানে ভেড়া ও ছাগলের ফার্ম হয়েছে। ইদানিং মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হওয়ায় পারিপার্শ্বিক অবস্থা কিছুটা ভালো হয়েছে বলে দাবি করেন বসন্তবাবু। বসন্তবাবুর মুখে এক অদ্ভুত ঘটনার কথা জানতে পারলাম। অনেকটা জায়গা নিয়ে বিশাল বড় আম বাগান, আর মন্দিরের এই আম বাগান এতটাই ঘন যে দিনে সূর্যের আলোও এখানে ভালোভাবে ঢুকতে পারে না। বসন্তবাবু যা বললেন তাতে সারা শরীরে শিহরণ লাগবে আপনাদের শুনলে। তার বাবা হংসেশ্বরী মন্দিরের পূজারী প্রয়াত অনিল কুমার চট্টোপাধ্যায়কে নিয়েই ঘটনাটি। বসন্তবাবু বললেন, ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি যে বিরাট বড় আম গাছে ব্রহ্মদত্তী থাকতো। কখনো দেখিনি। তবে আমার বাবা কালবৈশাখীর এক বিকেলে ওই ঝড় জলের মধ্যে সাহস করে আমবাগানে আম কুড়োতে গিয়ে ওই ব্রহ্মদত্তীকে দেখেছিলেন। যে কোনো মুহূর্তে বাবার বড় কোনো ক্ষতি হতে পারত। শ্রী শ্রী হংসেশ্বরী মাতার নাম জপ করতে শুরু করেন বাবা ব্রহ্মদত্তীকে দেখেই। জগজ্জননীর কৃপায় বাবা সেদিন আশ্চর্যভাবে রক্ষা পান। ভূতপ্রেত বিশ্বাস করা বা না করা নিজের নিজের ব্যাপার, তবে যা ঘটেছিল সেটাই এখানে বলা হলো। মায়ের গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরের অষ্টভুজা দুর্গা,
2 ফুট উচ্চতার এই দেবী মূর্তির পুজো করতেন নৃসিংহদেব। আলাদা দর্শনীয় একটি মন্দিরও ছিল অষ্টভুজা দুর্গার, কিন্তু সেই মন্দির ক্রমশ জরাজীর্ণ হলে এই মূর্তি হংসেশ্বরী মাতার গর্ভগৃহে আনা হয়। এছাড়াও অষ্টধাতু শ্রীরাধা এবং পেতলের শ্রীকৃষ্ণের যুগল ছোট মূর্তি গর্ভগৃহে আছে, উচ্চতা 1 ফুট। নাড়ুগোপালের মূর্তিও রয়েছে। গর্ভগৃহের দরজার তালা ভেঙে একবার রাধাকৃষ্ণের মূর্তি চুরির চেষ্টাও হয়েছিল। হংসেশ্বরীর মায়ের ঠিক মাথার উপরে মন্দিরের দোতলায় একটি শ্বেতপাথরের শিবলিঙ্গ রয়েছে। মাঝখানের কেন্দ্রীয় বড় মিনারে উদিত সূর্যের ধাতুর তৈরি একটি মূর্তি ও এর হাজার উজ্জ্বল রশ্মির রেখচিত্র আঁকা। মূল গর্ভগৃহের 4 কোণে 3টি করে মোট 12টি শিবলিঙ্গ রয়েছে। অনন্ত বাসুদেব মন্দিরে নারায়ণের প্রাচীন কষ্টি-পাথরের মূর্তিটি চুরি হয়ে যায়। নতুন পাথরের তৈরি একটি নারায়ণ মূর্তি পুনরায় গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়, যা পিছন দিকের দেয়ালের সঙ্গে লাগানো। চুরি যাওয়ার আশঙ্কায় এভাবেই প্রতিষ্ঠা করা হয়েছে। কেন্দ্র কিংবা রাজ্য সরকারের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য কিন্তু হংসেশ্বরী মন্দির পায় না বলে জানা গেল। বসন্তবাবু বললেন, দৈনন্দিন বাজারহাট, কর্মচারীদের মাস মাইনে সব ভক্তদের দানেই চলছে। প্রতি মাসে কম করেও 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়। মাকে প্রতিদিন যে নতুন শাড়ি পরানো হয়, সেগুলো পরে ভক্তরাই একটা মূল্য ধরে কিনে নেন। এতেও খানিকটা টাকা পয়সা পাওয়া যায়। এভাবেই মা হংসেশ্বরীর কৃপায় কোনো রকমে চলে যাচ্ছে। ভিডিওটা একটু বড় হয়ে গেল।